নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের প্রত্যেক বাবা মাই চিন্তাভাবনা করি যে সন্তানকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, অর্থাৎ কোন বিষয় নিয়ে পড়াশোনা করালে তার জীবনে উন্নতি হবে, এগুলো তো প্রত্যেকেই চিন্তার মধ্যেই থাকে এবং তারা প্রত্যেকেই চিন্তাও করেন। কিন্তু অ্যাকচুয়ালি তার জন্মছকের কানেকশান অনুযায়ী তাকে যদি সঠিক বিষয় নিয়ে পড়ানো যায় বা সেইটার ওপর যদি সে স্টাডি রাখে বা স্টাডি করে, তাহলে কিন্তু আমরা বলি যে তার কেরিয়ার লাইফটা উন্নতি হয়। অর্থাৎ কারোর ক্ষেত্রে টেকনিক্যাল সাইড, কারোর ক্ষেত্রে ম্যানেজমেন্ট সাইড, কারোর ক্ষেত্রে হয়তো মেডিকেল সাইড। তাহলে এই যে এক একটা বিষয় রয়েছে, এবং এছাড়াও দেখা গেল যে অন্যান্য অনেক কিছু রয়েছে, ক্রিয়েটিভিটির বিষয় রয়েছে, কোনো ক্রিয়েটিভিটির জায়গা রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের জানতে হয় সেই জন্য যে এই স্টুডেন্টটা বা আপনার সন্তানটা কোন বিষয়ে পারদর্শী হতে পারে আগামী দিনে, বা কোন বিষয়টা তার মধ্যে মানে অল্পতেই সে বুঝতে পারবে এবং তার মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করবে। প্রত্যেকটা বিষয়, যেমন আপনি যে কাজটা করছেন, আপনার যদি ইন্টারেস্ট না থাকে তাহলে সেই কাজের আপনি উন্নতি করতে পারবেন না। এবং সেই রকমই একটা স্টুডেন্ট পড়াশোনা করছে, একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, তার মধ্যে সেটা যদি তার ইন্টারেস্ট গ্রো না করে যায়, তাহলে সে জীবনে উন্নতি করতে পারে না, বা সেই বিষয়ের ওপর জীবনেও সে কিন্তু উন্নতি লাভ করতে পারবে না। তাহলে সেই জন্য প্রথম অবস্থায় আমাদের জানা প্রয়োজন যে একটা স্টুডেন্ট সে বড় হবে, পড়াশোনা করছে, তার ফোকাসটা কোন দিকে নিয়ে যাবে এবং তার কেরিয়ারটা তার কোন দিকে কানেক্টেড হবে, এটাই কিন্তু মেন বিষয়। কারণ আমরা চতুর্থ থেকে আমরা জানি যে একটা মানে একটা লোয়ার লেভেল পর্যন্ত পড়াশোনার জায়গা, অর্থাৎ চতুর্থ থেকে হায়ার সেকেন্ডারি পাস পর্যন্ত একটা পড়াশোনার জায়গা দেয়। তারপরে কিন্তু চেঞ্জ হয় সিলেবাস, অর্থাৎ তার কেরিয়ারের সাপোর্টিং জায়গা তৈরি হয়। তাহলে একটা জাতক জাতিকা সেই চতুর্থ ভাবের পরে যখন পঞ্চম ভাব কানেক্টেড হবে এবং তারপরে নবম ভাবের কানেকশন পাবে, এগুলো হায়ার স্টাডির কানেকশন দেয় এবং সেটা তার নিজস্ব জ্ঞান বুদ্ধি সেটাকে কাজে লাগে। তার প্রফেশনাল লাইফ তাকে সে আস্তে আস্তে প্রবেশ করতে হবে এবং সেই অনুযায়ী তার পড়াশোনা করতে হবে। কিন্তু হায়ার সেকেন্ডারি পর্যন্ত আপনার একটা পড়াশোনা রয়েছে, একটা বাঁধা ধরা নিয়মের মধ্যে চলে, এবং সেক্ষেত্রে চতুর্থ ভাব দেখা হয়, চতুর্থ ভাবের একাদশ ভাব, দ্বিতীয় ভাব দেখা হয়। এই ভাবগুলো যদি ভালো থাকে তাহলে সেই সকল জাতক জাতিকা তার এই লেভেল পর্যন্ত পড়াশোনার জায়গা ভালো হয়। দেখবেন যে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় যে হায়ার সেকেন্ডারি পাস করার পরে সেই সকল জাতক জাতিকা তার কেরিয়ারটা সেইভাবে নিয়ে যেতে পারেনি, বা একটা শেষ মুহূর্তে গিয়েও পড়াটা থামিয়ে দিতে বাধ্য হয়েছে, বা একটা অন্য কোনো সঙ্গদোষে জায়গাটা নষ্ট হয়ে গেছে, নেশায় আসক্ত হয়ে গেছে, বা এই ধরনের বিভিন্ন খারাপ সঙ্গদোষ চলে আসে। তাহলে এগুলো আপনার জন্মছক বা আপনার সন্তানের সেই জন্মছকের কানেকশান পাচ্ছে কিনা দেখতে হবে। কারণ সেটা দেখা গেলো আপনি এই পর্যন্ত পড়াশোনা করেইছেন খুব ভালোভাবে, তারপরে দেখা গেলো সেই সঙ্গদোষে গিয়ে সে নষ্ট হয়ে গেল। এটাও যাতে না হয় সেটাও তো বাবা মায়ের কর্তব্য রয়েছে, এবং সেক্ষেত্রে তার জন্মছকের কানেকশান দেখতে হবে। আর যেটা মেনলি বিষয় রয়েছে, এই যে হায়ার সেকেন্ডারি পাস বা মাধ্যমিক পাশের পরেই একটা আমাদের চিন্তাভাবনা থাকে যে সে কোন বিষয়ে, অর্থাৎ সায়েন্স নিয়ে পড়াবো না তার আর্টস নিয়ে পড়াবো না কমার্স নিয়ে পড়াবো। তাহলে এই সায়েন্স, আর্টস, কমার্স, অর্থাৎ সায়েন্স যেটা কানেক্টেড হবে সেটা আপনি টেকনিক্যাল সাইডে নিয়ে যেতে পারেন একটা স্টুডেন্টকে, বা একটা ক্ষেত্রে তাকে মেডিকেল ডিপার্টমেন্টেও নিয়ে যেতে পারেন। আবার যখন আর্টসে নিয়ে যাচ্ছে তখন তো তার কোনো টিচিং প্রফেশন, ম্যানেজমেন্ট সেক্টর, এগুলো কানেক্টেড হবে। তাহলে এই জায়গাগুলো তাকে নিয়ে যাচ্ছে। আবার যখন কমার্স নিয়ে পড়ছেন তখন সেক্ষেত্রে তার অ্যাকাউন্টস রিলেটেড জায়গাগুলো কতটা আছে, ইকোনমিক্সের ওপর ডিপেন্ড করবে, অর্থাৎ অর্থনৈতিক জায়গাটা, ভারতবর্ষের যে অর্থনীতির জায়গা বা তার ওপর সারা বিশ্বের যে অর্থনৈতিক জায়গা, তারপরে তার মধ্যে তার সেই ফোকাসটা তৈরি হবে, এবং কিভাবে কি উন্নতি হয়, এবং স্ট্যাটিস্টিক্সের জায়গাটা ডেভেলপ হবে। তাহলে এইগুলো তার মধ্যে কমার্সের জায়গাটা চলে আসবে। তাহলে এক্ষেত্রে তখন একটা সিলেবাস চেঞ্জের জায়গা রয়েছে, বা কোন বিষয়ে যাবে সে, দেখো সে তার মধ্যে ডাক্তারি হওয়ার জায়গা রয়েছে, নো ডাউট খুব ভালো, বা তার মধ্যে ইঞ্জিনিয়ারিং হওয়ার জায়গা রয়েছে খুব ভালো। তাহলে সেক্ষেত্রে তখন তার সায়েন্স গ্রুপকে নিয়ে তাকে অ্যাটেনশন নিতে হবে এবং সায়েন্সের মধ্যে ইনভলভ করতে হবে। আবার কোনো 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 জাতক জাতিকা দেখা যাচ্ছে না তার টিচিং প্রফেশনটা ভালো আছে, সে মাস্টারি চাকরি করতে পারবে, আগামী দিনে মানুষকে শেখাতে পারবে, অনেক স্টুডেন্ট সে তৈরি করতে পারবে। তাহলে এই জায়গাটা যদি কানেকশন দেয়, বা তাহলে ম্যানেজমেন্ট সেক্টরটা খুব ভালো রয়েছে, তাহলে তখন সেইগুলো তার মধ্যে সেই আর্টস নিয়ে পড়াশোনার জায়গাগুলো তৈরি হয়। আবার কখনো কখনো এই কমার্স, যেমন বললাম ইন্ডাস্ট্রি রিলেটেড জায়গাগুলো রয়েছে, বিভিন্ন কমার্শিয়াল
প্লেসে যে প্রফেশনগুলো রয়েছে সেইগুলো অবশ্যই কমার্স রিলেটেড জায়গা রয়েছে, তাহলে সেই জায়গাগুলো কিন্তু দেখতে হয় আমাদের। তা সেই ক্ষেত্রে সেই জাতক জাতিকার মধ্যে সেই টেন্ডেন্সিটা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকা খুব ভালো উন্নতি করতে পারবে। তো এটা একটা চ্যাপ্টার বলা হয়। এবং এরপরে দেখা গেলো যে একটা জাতক জাতিকা সে সায়েন্স নিয়ে পড়াশোনা করলো, আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করে তার কিছু কেরিয়ারে ডেভেলপ করবে, কোন দিকে করবে না সে মেডিকেল সেক্টরেই করবে। আবার কোনো কোনো জাতক জাতিকা আর একটা জিনিস বলা হলো না, যেটা ক্রিয়েটিভিটির জায়গা, দেখা গেলো তার খুব আর্টিস্ট সুলভ তার মনোভাব রয়েছে, সে খুব দারুণ ছবি আঁকতে পারে এবং সে ফটোগ্রাফার ওপর কিন্তু দারুণ, ফটোগ্রাফি তার দারুণ হয়। এবং এই বিভিন্ন ধরনের এই টেকনিক্যাল বা কোনো ধরনের দেখা গেলো যে কোনো কোনো ক্ষেত্রে যে মিডিয়া রিলেটেড জায়গা, এইগুলো তার মধ্যে রয়েছে, তাহলে সেগুলো ক্রিয়েটিভিটির জায়গা রয়েছে। বা কোনো স্টুডেন্ট দেখা গেলো যে খেলাধুলায় দারুণ পারদর্শী আছে, সেগুলোও কিন্তু কানেকশান। আমি বারবার বলি প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের কানেকশানের পরিপ্রেক্ষিতে, যেমন একটা স্টুডেন্ট খেলা করতে উৎসাহী হবে, তার ক্ষেত্রে তার বুধ এবং তার মঙ্গল, তার রবির কানেকশান দেখতে হয়, এরা কিভাবে কানেক্টেড হয়ে আছে এবং লগ্নপতি কোন জায়গায় আছে, এগুলো দেখে তারপরে তার খেলাধুলার মধ্যে আগ্রহী জায়গাটা হবে। কারণ একটা সময় সেও কিন্তু একটা সময় গিয়ে একটা ক্যাপ্টেনশিপ হোল্ড করতে পারে আমাদের ভারতবর্ষের যে ক্রিকেট বোর্ড রয়েছে, তাহলে সেই জায়গাগুলো তো রয়েছে অবশ্যই। কারণ প্রত্যেকের মধ্যে কিছু না কিছু মানে ভালো কিছু রয়েছে, খারাপও কিছু রয়েছে, এটা অ্যাডজাস্ট করে চলাতে হবে। আর সেই জন্যই প্রথমেই বললাম যে যদি মেডিকেল সেক্টরেই যায়, একটা স্টুডেন্ট দেখা গেলো মেডিকেল সেক্টরে তার ভালো রয়েছে, তাহলে সেক্ষেত্রে মঙ্গলের অবস্থান দেখতে হয়, মঙ্গল কিভাবে কানেক্টেড হয়েছে, শুক্র গ্রহ কীভাবে কানেক্টেড হয়ে আছে, এবং রবি বুধের কানেকশান আছে কিনা, তার পঞ্চম ভাবটা কতটা ভালো আছে, এবং দশম ভাবের সঙ্গে সেই মঙ্গল বা শুক্রের কানেকশান কতটা ভালো আছে। কারণ দেখা গেলো মেডিকেল ডিপার্টমেন্টেই পড়াশোনা করলেন, তার তো বিভিন্ন ভাগ রয়েছে, বিভিন্ন ধরনের ডাক্তার রয়েছে। তা আজকে গাইনোলজিক্যাল বিষয় থেকে আরম্ভ করে আপনার মেডিসিন এমডি থেকে আরম্ভ করে সব ধরনের রয়েছে, তাহলে কোন বিষয়ে তার ডেভেলপ হতে পারে, এগুলো তো বিষয় রয়েছে। মেডিসিনের ওপর পাওয়ারফুল কানেকশান যখন থাকবে তখন রবির সঙ্গে, সেক্ষেত্রে রবি মঙ্গলের কানেকশান অবশ্যই দেখতে হয়, এবং সেটা দশম ভাবের সঙ্গে কানেকশান আছে কিনা। কারণ দশম ভাবটা এই জন্য বলা হয়, দশমের সঙ্গে যদি কোনো কারণে দেখা গেল যে দশমের যে স্পুট কানেক্টেড হয় সেটা যদি নক্ষত্রগত কানেকশান অনুযায়ীও হয়, তাহলে সেখানে রবি শুক্র যেমন বললাম, মঙ্গল যেমন বললাম, এবং বুধের কানেকশান যেমন বললাম, তাহলে এইগুলো বিশেষ কিন্তু এই মেডিকেল ডিপার্টমেন্টের জন্য ভীষণ দায়ী। এবং এদের সঙ্গে যদি কানেকশান পায়, তাহলে সেই সকল জাতক জাতিকা ওই দিকে তার ধাবিত হয়, ওই দিকে তার ইন্টারেস্ট গ্রো করে এবং ওই বিষয়ের ওপর তার পড়াশোনা করে জীবনে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। আবার দেখা যাচ্ছে যে না, একটা জাতক জাতিকার মেডিকেল ডিপার্টমেন্টে নেই, তার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, কিন্তু সে দেখা যাচ্ছে যে টেকনিক্যাল সাইড ভালো আছে। আবার টেকনিক্যাল সাইডের মধ্যে বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, কেউ সফটওয়্যার রিলেটেড জায়গা রয়েছে, কারোর হার্ডওয়্যার রিলেটেড জায়গা রয়েছে, এই যে বিভিন্ন ধরনের ভাগগুলো রয়েছে। তাহলে তার মধ্যে কোন কানেকশান রয়েছে, এই যে কোন কানেকশানের পরিপ্রেক্ষিতে সে রয়েছে। প্রথম অবস্থায় শনি গ্রহের কানেকশান দেখতে হবে। একটা টেকনিক্যাল জায়গায় যখনই যাবেন তার মধ্যে ধৈর্য থাকার দরকার আছে। একটা সফটওয়্যার রিলেটেড যখনই যাবেন তার মধ্যে ধৈর্য কাজ করবে, অর্থাৎ ধৈর্য কতটা আছে। আপনি একটা সফটওয়্যার কিছু করছেন, ডেভেলপ করছেন, আপনার মধ্যে ধৈর্য যদি না থাকে তাহলে আপনি সেটা করতে পারবেন না। সেই জন্য ধৈর্য নিয়ে আসে, ধৈর্যের জায়গায় নিয়ে আসে শনি গ্রহ। তাহলে সেই শনি গ্রহটা কীভাবে কানেকশান পেয়েছে আপনার জন্মছকে, সেগুলো অবশ্যই দেখতে হবে। এবং এর সঙ্গে তারপরে রয়েছে আরও অন্যান্য, যেমন টেকনিক্যালের বিভিন্ন সফটওয়্যার রিলেটেড যখন আসবে তখন সেখানে রাহুর কানেকশান দেখতে হবে, বা ইলেকট্রনিক্স ডিভাইসের কানেকশান, সেক্ষেত্রে তখন রাহুর কানেকশান চলে আসবে, বা কখনো কখনো কেতুর কানেকশান চলে আসবে, সে ধীরে স্থিরে কাজগুলো করবে, তাহলে সেই জায়গাগুলো রয়েছে। আবার কখনো কখনো দেখা গেলো হার্ডওয়্যার রিলেটেড, মানে অর্থাৎ কায়িক পরিশ্রম, হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু কারণ আমি বারবার বললাম টেকনিক্যালের বিভিন্ন ভাগ রয়েছে, তাহলে সেইখানে দেখা গেলো মঙ্গলের পারদর্শিতার জায়গা রয়েছে। মঙ্গল যেটা আমাদের বিভিন্ন ধরনের কাজে লাগে, তাহলে হার্ডওয়্যারস রিলেটেড যখনই আসবে তখন মঙ্গল পাওয়ার আপ থাকতে হবে, এবং মঙ্গল সেই দশমের সঙ্গে কানেকশান পেতে হবে। তাহলে এইভাবে কিন্তু আমাদের জন্মছকের যদি পাওয়ারফুল জায়গা থাকে, তাহলে আপনি ওই বিষয়টার ওপর ধীরে ধীরে ফোকাস করুন, এবং দশমের সঙ্গে কানেকশান হলে আপনি সেই জীবনে সেই জায়গা, সেই বিষয়টার ওপর নিজেকে পারদর্শিতার জায়গায় নিয়ে গিয়ে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন। না হলে আবার দেখা যাচ্ছে যে হ্যাঁ পড়াশোনা করেছেন,
কেরিয়ার তৈরি করেছেন, কীরকম জায়গা করেছেন কেরিয়ারটা, না আপনি ডাক্তার হয়েছেন কিন্তু আপনার কাছে পেশেন্ট নেই। অর্থাৎ অনেক এরকম আছে, মানে সেটা সেইভাবে পপুলার হতে পারেনি বা সেইভাবে আপনার কাছে পেশেন্টের সংখ্যা আসছে না, তাহলে সেটাও কানেকশান ওই দশম ভাব। কারণ দশম হচ্ছে কর্মভাব, কর্ম আপনার কানেক্টেড হয়ে আছে। তো আপনি যে বিষয়টা নিয়ে পড়াশোনা করছেন, দেখবেন যে অনেকের ক্ষেত্রে ইঞ্জিনিয়ার হয়ে আছে, ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, কিন্তু সে এখন এই মুহূর্তে সেলসের কাজ করছে। কিন্তু তার মা বাবার তো স্বপ্ন এটা ছিল না, তার সন্তানটাকে ইঞ্জিনিয়ার করবে ভেবেছিল, কিন্তু সে আজকে কি করছে না সেলসের কাজ করছে। তাহলে কোনো কাজই ছোট না, কিন্তু ঘটনাটা তো তা না, তা আপনার তো ড্রিমটা ছিল আলাদা। কারণ এটা কেন হলো, কারণ আপনার দেখা যাচ্ছে ওই দশম ভাবের কানেকশান, দশমের সঙ্গে আপনি যে বিষয়টা নিয়ে পড়াশোনা করেছেন তার কানেকশান ছিল না। হয়তো আপনার ইন্টারেস্ট গ্রো করেছে, আপনার সেই সময় দশা অন্তর্দশা আপনার ফেভারে ছিল ওই টেকনিক্যাল সাইডের জন্য, সেই জন্য আপনি ওই বিষয়টা নিয়ে পড়াশোনা করে আপনি ওই লাইনে চলে গেছেন। কিন্তু আপনার কর্মটার যোগ রয়েছে, দেখা হলো আপনি সেলস মার্কেটিং বা দেখা যাচ্ছে ব্যাংকিং সেক্টর বা কোনো ধরনের দেখা হলো যে আপনার অ্যাকাউন্টস রিলেটেড জায়গা, এইগুলোর জন্য আপনার দারুণ জায়গা ছিল। হয়তো আপনার তখন সেইভাবে আপনার মধ্যে এটা যদি বলা হতো তাহলে আপনি সেটা করতেও পারতেন ভালোভাবে, কিন্তু আপনি অন্য লাইনে চলে গেছেন। আবার এই ধরনের লাইনে নিয়ে যাওয়ার জন্য জন্মছকে বেশ কিছু কানেকশান হয়ে যায়। যদি কারো ক্ষেত্রে গ্রহণ দোষ থাকে, জেনে রাখুন, যদি চন্দ্রের সঙ্গে রাহু কানেক্টেড হয়ে যায় তাহলে এই সকল জাতক জাতিকার সঠিক পথে যেতে পারে না, মানে ওই ভুল পথে গিয়ে সময় নষ্ট করে, তারপরে সেখান থেকে ব্রেকডাউন হয়ে আবার অন্য পথে চলে যায়। এবং বারংবার লাইফের যে সময়টা থাকে, আমাদের লাইফের একটা নির্দিষ্ট স্প্যান টাইম থাকে, সে কারোর ক্ষেত্রে 70 বছর, কারোর ক্ষেত্রে 80 বছর, কারোর ক্ষেত্রে 90 বছর, মানে এখনকার যে চলছে ট্রেন্ড চলছে, তাতে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আপনার লাইফের থেকে ওই স্প্যান টাইমটাকে নষ্ট করে ফেলছেন। কারণ দেখবেন যে এই স্প্যান টাইমটাকে নষ্ট করার জন্য আমার আর একটা মাথায় চলে আসলো, তো অনেক মানুষ সে সরকারি চাকরির জন্য, মানে বিগত আজকের না, আজ থেকে 20 বছর 30 বছর পিছিয়ে যান, দেখবেন যে অনেক মানুষ সরকারি চাকরি পাবে বলে পাওয়ার চেষ্টা করার জন্য সে দেখা গেলো 30 বছর, মানে 5 থেকে 7 বছর নষ্টই করে ফেলেছে, মানে সরকারি চাকরি পরীক্ষা দিয়ে 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 হয়রান হয়ে গেছে, তার লাস্টে গিয়ে একটা ব্যবসা বাণিজ্যের মধ্যে যুক্ত, ব্যবসা করছে, বাবার যে পৈতৃক যে ব্যবসা ছিল সেই ব্যবসায় ইনভলভ হয়েছে। তাহলে এই টাইমটা, এই টাইম স্প্যানটা, মানে আপনার যে লাইফের যে স্প্যান টাইমও রয়েছে সেটা কিন্তু আপনি নষ্ট করছেন। সেই জন্য বারবার বলা হয় জ্যোতিষ সাবজেক্টটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ বিগত দিনে রাজারা তারা কোনো কিছু করার আগে কিন্তু চিন্তাভাবনা করতো, একটা অ্যাস্ট্রোলজারকে ডেকে নিয়ে এসে বা জ্যোতিষকে নিয়ে পরামর্শ নিত তাদের কাছ থেকে, যে আগামী দিনে এই ধরনের স্টেপ নিচ্ছি, সেটা কি শুভ হবে কি অশুভ হবে, সব ক্ষেত্রে। সেই জন্য এই সাবজেক্টটা আজকের না, অনেক পুরাতন যুগের, কিন্তু আজকের যে জায়গায় দাঁড়িয়ে আছেন, যে কম্পিটিশনের জায়গায় আছেন, অবশ্যই প্রত্যেকটা স্টেপ ফেলার জন্য আপনার জন্মছকের কানেকশান অবশ্যই তার বিচার্য বিষয়। সেই জায়গাগুলো দেখে তারপরে আপনি স্টেপ নিলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। সেই জন্য আপনার সন্তানটা আগামী দিনে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে, সেটার জন্য কিন্তু প্রয়োজন সেই আপনার সন্তানের জন্মছকের কোন দিকে কানেকশান করছে, কোন সাবজেক্টটা নিয়ে তাকে পড়াশোনা করালে তার জীবনে উন্নতি করতে পারবে, এটা কিন্তু আগের থেকে বিচারের বিষয়, এবং সেটা দেখে নেবেন। আর যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আমার চেম্বারগুলো রয়েছে আমি বলে দিই, কারণ প্রত্যেক রবিবারে কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার। এখন আপনি বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে বলে দেবে কখন কোন সময় পাবেন। আর প্রত্যেক সোমবারে রয়েছে ব্যারাকপুর এবং শ্রীরামপুর, আর প্রত্যেক মঙ্গলবারে কিন্তু আমার এই কালীঘাটে চেম্বার রয়েছে। আর বুধবার আর শনিবার করে কখনো কখনো তারাপীঠ, কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো মেচেদায় পাবেন। আর প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণগড়ের চেম্বার আছে, এবং বৃহস্পতিবারে কিছু চেঞ্জ আসবে, আপনারা পরবর্তীতে জানতে পারবেন। শুক্রবার করে হাতিবাগানের চেম্বারে পাবেন। এই চেম্বারগুলো রয়েছে কারণ আমার কাছে বিগত দিনে বহু মানুষ এসছে এবং তারা ভালো জায়গায় আছে, এটুকু বলা যায়। যাই হোক, আপনার সন্তানের আগামী দিনের স্টেপ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই তার জন্য, তার ক্ষেত্রে যদি গ্রহণ দোষ, কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ বা কোনো ক্ষেত্রে দেখা গেলো যে সাপির দোষ বা সাধুসর্প দোষ এগুলো হয়ে থাকে, তাহলে তার জন্য তার প্রতিকার প্রতিবিধান করবেন। না তো কিন্তু আপনি কিছু দূর গিয়েই দেখা গেলো পড়াশোনা করতে করতে হঠাৎ করে পড়াশোনাটা বন্ধ হয়ে যেতে পারে, বা এমন কোনো বন্ধুর সঙ্গে মিশে গিয়ে তার জীবনটাকে বরবাদ করে ফেললো, তার এতটা অর্থ খরচ করে এই জায়গায় নিয়ে এসছেন, পুরোটা শেষ হয়ে গেল। সেই জায়গায় যাতে না হয় তার জন্য কিন্তু অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান আছে এবং সঠিক গাইডলাইন আছে। যাই হোক, সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।
ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল। সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে। প্লাস দাদাকে যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে। মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। আমার আত্মাটা চলে যায়নি, কিন্তু আমার দেখে খুব কষ্ট। যখনই জানাতাম উনি ফোন ধরতে,
সেই সমাধান আমাকে করে দিয়েছে আমার গুরু। স্বয়ং সে পাঠিয়েছে এখানে, তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। আমার গুরুকে প্রত্যেকের গুরু, তার আশীর্বাদ নেবার জন্য সবাই হাত বাড়িয়ে আছে। আমার গুরুকে প্রণাম জানাচ্ছি, বা গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা আমি দিলাম। তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা, সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যা সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ ওই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই বাচ্চা। আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে। তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড সাথে সাথে কিছু ডিসকাস করি, দিয়ে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গত বছরে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর আমার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, সেটাও মোটামুটি ঠিকঠাক পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচরাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে। আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে।
এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়েছি, নিয়ে আমি উপকৃত হয়েছি এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। হ্যাঁ, করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে এবং আমার কোনো সমস্যা আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন, এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারতাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিলাম। আমাদের হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়
এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো, এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি, এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে, এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে, আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি, আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে বলতে চাইছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু
কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি, আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।